2022-23 তে রয়েছে চমৎকার সুযোগ। আমরা জানি স্টার্টআপ নিয়ে বাংলাদেশে একটা হাইপ আছে। আমরা অনেক এন্টারপ্রেনিউর ইয়াংদের দেখি স্টার্টআপ ফার্ম করতে চায়। আমি নিজে ব্যক্তিগতভাবে আমেরিকান সেন্টার, ব্রিটিশ কাউন্সিল, স্টার্টআপ বাংলাদেশের সঙ্গে অ্যাটলিস্ট 7 থেকে 8টা ওয়ার্কশপে আমি পেপার প্রেজেন্ট করেছি, ফান্ডিং মেকানিজম ফর দ্য স্টার্টআপ ফার্মস, এবং বিশ সলিউশনের সাথে জয়েন্টলি প্রোগ্রাম করেছে স্টার্টআপ বাংলাদেশ আমাদের ভেন্যুতে। সো সেই জায়গাগুলোয় আমরা অনেক সময় কোশ্চেন পেতাম যে স্টার্টআপ গুলো কি কি বেনিফিট পেতে পারে, অন্য কিছু ফান্ডিং বেনিফিট পাচ্ছে, বাট এবারে ফিসক্যাল পলিসিতে অর্থাৎ এনবিআর কর্তৃক কিছু স্পেশাল অনারেবল ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ঘোষণা করেছেন, সেই জিনিসগুলো ডিসকাশন করতে চাই। অনেকে আবার কোশ্চেন করেছেন যে স্টার্টআপের ডেফিনিশনটা এনবিআর কিভাবে দেখছে, কি কি বেনিফিট পাওয়া যেতে পারে, সেই ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আমি খুব সংক্ষিপ্ত আকারে একটা স্লাইডে আনার চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল, স্টার্টআপের ডেফিনিশনটা কি হবে? ফার্স্ট ডেফিনিশন হচ্ছে এটা টার্নওভার 100 কোটি টাকার উপর হতে পারবে না। অর্থাৎ এই স্টার্টআপ যখন অ্যাপ্লাই করবে, যখন এই এনবিআর এর সাথে তার একটা এনলিস্টমেন্ট থাকবে, এটা আমি পরে বলছি, এনলিস্টমেন্টের সময় অথবা তার আগের বছরে বা কোনো বছরে যখন সে অ্যাপ্লাই করছে, তার সেই বছর অথবা আগের কোনো বছরে 100 কোটি টাকার বেশি টার্নওভার হতে পারবে না। দেন বিজনেসের এরিয়া কোথায় থাকবে? ওয়ার্ক এরিয়া কি হবে? ওয়ার্ক এরিয়া হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ নিউ প্রোডাক্ট, নতুন কোনো প্রোডাক্ট তারা করবে। প্রসেস অর সার্ভিস ডিভেন বাই দ্য ইনোভেশন, কোনো প্রোডাক্ট অথবা প্রসেস অথবা সার্ভিস ইনোভেটেড হইতে হবে, একটা নিউ আইডিয়া থাকতে হবে, R&D এন্ড রিসার্চের মাধ্যমে তৈরি প্রোডাক্ট থাকতে হবে। ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি অর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যদি তারা কোনো নতুন করে টেকনোলজি আবিষ্কার করে, কোনো নতুন ডেভেলপমেন্ট হয় R&D এর মাধ্যমে, অথবা কোনো আইপি হয় অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়, অর্থাৎ সে প্রোডাক্টটা নিজে তৈরি করেছে, এটির একটি কপিরাইট, পেটেন্ট অথবা ট্রেডমার্ক আছে। এই জায়গাগুলো যদি থাকে তাহলে তাদেরকে স্টার্টআপের ডেফিনিশনে ফেলানো যাবে। এবার থার্ড পয়েন্ট হচ্ছে যে কোনোভাবেই এই কোম্পানি অন্য কোনো কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি হবে না। অর্থাৎ আমরা বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ এর আন্ডারে দেখি বিভিন্ন নতুন নতুন বিজনেস শুরু করা হয়, তাদেরকে স্টার্টআপ বলা যাবে না যদি ওই গ্রুপের মোর দ্যান 50% হোল্ডিং থাকে। অর্থাৎ এখানে স্টার্টআপ ফার্মগুলোকে যেটা হতে হবে সেটি হচ্ছে ইয়াং এবং নতুন উদ্যোক্তাদের এবং ফ্রেশ উদ্যোক্তাদের হতে হবে, অথবা যদি কোনো গ্রুপের থেকেও থাকে সেই ইনভেস্টমেন্টের পরিমাণ হবে লেস দ্যান 50%। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে দ্য কোম্পানি হ্যাজ নট স্পোন্ড অফ অ্যান অ্যামালগামেশন অর ডিমার্জার। অর্থাৎ এই স্পোন্ড অফ মানে হচ্ছে আপনি কোনোভাবেই অ্যামালগামেশন করলেন দুইটা কোম্পানি মিলে, এরকম একটা নতুন কোম্পানি হলো, সেই কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে না। অথবা ডিমার্জার, অর্থাৎ আগে মার্জার করা ছিল, একাধিক কোম্পানি একসাথে মার্জ করা ছিল, সেগুলোকে আবার সেপারেট করে ডিমার্জার করে নতুন কোনো এন্টিটি তৈরি হলে সেই এন্টিটি এই স্টার্টআপের ডেফিনিশনে পড়বে না। অর্থাৎ 100 কোটি টাকার নিচে টার্নওভার হতে হবে, সার্ভিসগুলো হতে হবে কমার্শিয়ালাইজ করার জন্য, ইনোভেটিভ প্রোডাক্ট হইতে হবে, R&D থাকতে হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হইতে পারে, প্রসেস, প্রোডাক্ট, সার্ভিস, এই জিনিসগুলোকে ইনোভেটিভ এবং নিউ নেচারের হইতে হবে, নেচারের। এবং কোনোভাবেই কোনো বড় গ্রুপের অথবা এক্সিস্টিং গ্রুপের 50% এর বেশি হোল্ডিং থাকা যাবে না। আর ডিমার্জারের মাধ্যমে অথবা অ্যামালগামেশনের মাধ্যমে নতুন করে যদি কোনো এন্টিটি হয় সেটাকে স্টার্টআপ হিসেবে ধরা যাবে না। এটি গেল ডেফিনিশন। দেন হোয়াট ইজ দ্য বেনিফিট? বেনিফিট হচ্ছে নো রিপোর্টিং অব্লিগেশন আন্ডার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এক্সেপ্ট ফর দ্য অ্যানুয়াল রিটার্ন। অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু আমরা জানি যে প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি, ইভেন ওপিসি কোম্পানিগুলোকে স্ট্যাটুটরি অডিটের ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে, এগুলোকে রিল্যাক্স করা আছে। অনলি এনবিআর যদি এক্সেস চায় তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখার, এবং এনবিআর এর ট্যাক্স রিটার্নটা নিয়মিত সাবমিট করলে আদার কোনো রিপোর্টিং অব্লিগেশন রাখা হবে না। এটি একটি বেনিফিট। এরপরে আমরা বিজনেসে দেখে থাকি বিভিন্ন বিজনেসের ব্যবসা এবং পেশার আন্ডার সেকশন 30 এবং 30B আন্ডারে অনেকগুলো খরচকে ডিসঅ্যালাউ করা থাকে, ডিসঅ্যালাউন্স দেয়া আছে। সো যেমন আমরা জানি অনেকগুলো ডিসঅ্যালাউন্স আছে, যদি স্যালারি থেকে টিডিএস কাটা না হয় তাহলে ডিসঅ্যালাউন্স হবে, এরকম অনেক কিছু ডিসঅ্যালাউ এর সংজ্ঞা দেয়া আছে। সেই ডিসঅ্যালাউ গুলো এই স্টার্টআপ ফার্মগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে না ফর নেক্সট 5 ইয়ার্স, অর্থাৎ গ্রোথ পিরিয়ডে। তাহলে রেজিস্ট্রেশন থেকে 5 বছর পর্যন্ত তাদের বাধ্যবাধকতাগুলো খুবই কম এবং ডিসঅ্যালাউ করা হবে না। মোস্ট অফ দ্য এক্সপেন্ডিচার এটাকে আপনার অ্যালাউ করা হবে। দেন মিনিমাম ট্যাক্স ইজ 0.1% আন্ডার 82C ডিউরিং গ্রোথ ইয়ার। অর্থাৎ মিনিমাম ট্যাক্স যেটা হবে, তার মিনিমাম ট্যাক্স সেটি হচ্ছে 0.1%। এটা খুবই কম এবং এটি 82C অর্থাৎ ফাইন্যান্স সেটেলমেন্ট হবে। এরপরে বলা হচ্ছে লসেস ইনকার্ড ইন গ্রোথ ইয়ার্স, অর্থাৎ এই 5 বছর যদি গ্রোথ ইয়ার হয়, এই গ্রোথ ইয়ার গুলোতে যদি কোনো লস করে
এবং এই লসটা যদি সে সেট অফ না করতে পারে তাহলে সে নেক্সট 9 ইয়ার্স পর্যন্ত 9টা অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। অর্থাৎ একটা ফার্ম আজকে শুরু হলো, এটি শুরু হওয়ার পরে সে লস করছে, পরের বছরও প্রফিট করতে পারলো না, তার পরের বছর প্রফিট করতে পারলো না, এটা সেট অফ করার জন্য এরকম করে সে 9 ইয়ার্স পর্যন্ত এই লসটাকে রেখে দিয়ে 10ম ইয়ারে বা 8ম ইয়ারে 9ম ইয়ারে যদি প্রফিট হয়, সেই বছরের প্রফিটের সাথে এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করে সেট অফ করতে পারবে। ইজ এ ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু খুবই 9 ইয়ার্স ইজ টু হাই। এন্ড দেন টু এনজয় দ্য বেনিফিট স্টার্টআপ মাস্ট রেজিস্টার উইথ এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাথে রেজিস্টার্ড হতে হবে এটা যদি এই বেনিফিট নিতে গেলে। এটি গেল হচ্ছে ডেফিনিশন, এটি হচ্ছে বেনিফিট। এখন নন এলিজিবিলিটি, কি কি হলে এটা নন এলিজিবল হবে? বলা হচ্ছে ইনকর্পোরেট প্রায়র টু ফিসক্যাল ইয়ার 2027 to 2018, অর্থাৎ 17-18 ইয়ারের আগে, এটা ফিসক্যাল ইয়ার 17-18 আগের যদি কোনো ইনকর্পোরেট হয় তারা এটা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 17-18 পর থেকে, সেই বছর 17-18 অথবা তারপর থেকে ইনকর্পোরেট কোম্পানিগুলো এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে is incorporate after the financial year 2017 and 18 and thereafter and fails to get registration by the last day of June 2023, অর্থাৎ ধরে নিলাম যে এটি 2017 এবং 2018 এর পরে ইনকর্পোরেট হয়েছে, হ্যাঁ ধরলাম, কিন্তু এখন আপনার সুযোগ আছে মাত্র 1 বছর, অর্থাৎ আগামী 2023 জুনের ভিতরে আপনাকে এনবিআর এ অ্যাপ্লাই করে এটাকে স্টার্টআপ হিসেবে স্বীকৃতি নিতে হবে। আদারওয়াইজ এটা যদি পরে অ্যাপ্লাই করেন তাহলে আগের বছরগুলো গন হয়ে যাবে। সো আমরা দেখলাম যে 2017-18 ফিসক্যাল ইয়ারের পরে এটা হতে হবে এবং এটি হলে তাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আরেকটা আছে যারা নতুন করবে, ফেজ টু গেট রেজিস্ট্রেশন আন্ডার দিস সেকশন বাই 30th June of each year following the year of its ইনকর্পোরেশন, অর্থাৎ 5 বছরের পুরনো না, আপনি নতুন কোম্পানি করলেন যেটা স্টার্টআপের ভিতরে আপনি ফেলতে চাচ্ছেন, সেই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল ইয়ার 30th June শেষ করার ভিতরেই আপনাকে পরের বছর, যে বছর আপনি শুরু করলেন তার পরের বছরের 30th June ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ধরেন আমি ধরে নিলাম আপনি 2021-22 অ্যাপ্লাই করেছেন, তাহলে আপনাকে 22-23 যে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার, সেই ইয়ারের আপনার 30 জুনের ভিতরে আপনাকে ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ এটা আপনাকে ল্যাপস হয়ে যাবে। সো দিজ আর দ্য ডেফিনিশন এন্ড দিজ আর দ্য বেনিফিট এন্ড নন এলিজিবিলিটি অথবা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো এখানে বলে দিলাম। আই হোপ যে আপনারা এটা দিয়ে উপকৃত হবেন। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে দেন, আই উইল ট্রাই টু অ্যান্সার ইচ এন্ড এভরি কোশ্চেন অফ ইউ। থ্যাংক ইউ ফর বিং উইথ মি ওয়ান্স এগেইন। আসসালামু আলাইকুম।